দেশে করোনায় আরও ৪৩ জনের মৃত্যু, ঠাঁই নেই খুলনা ও রাজশাহী মেডিকেলে। জাতিসংঘের ১০ লাখ টিকা পাওয়ার সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী। সীমান্তবর্তী সাতক্ষীরা ও দিনাজপুরে বাড়ছে করোনার সংক্রমণ। মেহেরপুরে প্রতিদিন আসা ভারতীয় কৃষকদের মাধ্যমে ভয়াবহ ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়ানোর শঙ্কা। আন্দোলনেই আসবে মুক্তি, বলেছেন বিএনপি নেতারা। আবার সন্ত্রাস নৈরাজ্য করলে কঠোর জবাবের হুঁশিয়ারি আওয়ামী লীগের। মহানগরীতে শুরু হয়েছে 7 দিনের লকডাউন। দ্বিতীয় সপ্তাহের মতো চলছে সাতক্ষীরায়। রবিবার থেকে কঠোর বিধিনিষেধের আওতায় আসছে খুলনা জেলা ও মহানগরী। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে শুক্রবার বিকাল 5টা থেকে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় শুরু হওয়া লকডাউন চলবে 17 জুন রাত 12টা পর্যন্ত। 17 তারিখ মধ্যরাত পর্যন্ত আমরা রাজশাহী সিটি কর্পোরেশনে সকল ধরনের দোকানপাট এগুলো বন্ধ থাকবে। শুধু রোগী যে মেডিকেল সার্ভিস, এসেনশিয়াল সার্ভিস এবং পণ্যবাহী যে সমস্ত যানবাহন ছাড়া সকল ধরনের যানবাহন চলাচল, গণপরিবহনও বন্ধ থাকবে। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে একদিনে আরও 15 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 8 জন রাজশাহীর, 6 জন চাঁপাইনবাবগঞ্জের ও নাটোরের 1 জন। সীমান্তের আরেক জেলা সাতক্ষীরায় চলছে দ্বিতীয় সপ্তাহের ঢিলেঢালা লকডাউন। এর মধ্যেই জেলায় মারা গেছেন আরও 7 জন। স্বাস্থ্যবিধিতে অনীহা অনেকের। সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে ঢোকার সময় ভোমরা থেকে আটক করা হয়েছে আরও 3 জনকে। রবিবার থেকে খুলনা জেলা ও মহানগরীকে কঠোর বিধিনিষেধের আওতায় আনা হচ্ছে। বিকাল 5টার পর থেকে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্টের সিদ্ধান্ত অনুসারে খুলনায় কঠোরভাবে আমরা সরকারি বিধিনিষেধ আরোপ করব এবং সেই ক্ষেত্রে 9টা থেকে 5টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে। 9টার পর যে ইমার্জেন্সি, মেডিকেল এবং নিত্য প্রয়োজনীয় পণ্য ছাড়া কোনো দোকানপাট খোলা রাখা যাবে না। এদিকে খুলনায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 3 জন, উপসর্গে মারা গেছে আরও 2 জন। সংক্রমণ বেড়ে যাওয়ায় যশোর ও অভয়নগর পৌরসভাকে কঠোর বিধিনিষেধের আওতায় নেওয়া হয়েছে, কিন্তু সচেতনতার চেষ্টা ও আহ্বানে সাড়া কম মানুষের। লকডাউন চলছে নাটোর সদর ও সিংড়া পৌরসভায়ও। থামানোই যাচ্ছে না সংক্রমণের ঊর্ধ্বগতি। এখনও সংক্রমণের হার 53%। শেরপুর শহরে 14 দিনের আংশিক লকডাউন বাস্তবায়নে টহল দিচ্ছে পুলিশ। শহরে প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট। বাংলাভিশন নিউজ ডেস্ক। দর্শক, খুলনার করোনা পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানাতে সরাসরি কথা বলছি সহকর্মী আতিয়ার পারভেজের সাথে। আতিয়ার, খুলনার করোনা পরিস্থিতির সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। রায়হান, গত 24 ঘন্টা মারা গেছে 2 জন, আজ 5 জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা করোনা হাসপাতাল 100 বেডের হাসপাতালে এই মুহূর্তে রোগী ভর্তি রয়েছে 143 জন। হঠাৎ করে করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে আগামী রোববার থেকে খুলনায় কঠোর বিধিনিষেধ আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে খুলনা করোনা প্রতিরোধ কমিটির পক্ষ থেকে। আজ সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। রোববার থেকে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত দোকানপাট এবং শপিং মল খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। এরপর বিকাল 5টার পর যাতে দোকানপাট এবং শপিং মল খোলা না হয় সেজন্য কঠোরভাবে তা বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সময় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, খুলনা বিভাগের 10 জেলার যে করোনা রোগী রয়েছে, 5টা জেলায় চিকিৎসা নিলে খুলনা করোনা হাসপাতালের উপর চাপ কমবে। এ সময় খুলনা চিকিৎসক নিয়াজ মোহাম্মদ জানান, এই মুহূর্তে করোনা হাসপাতাল 150 থেকে সেখানে রোগী ভর্তি রয়েছে মাত্র 22 জন। অপরদিকে বাগেরহাট 50 বেডের করোনা হাসপাতালে রোগী ভর্তি রয়েছে মাত্র 8 জন। ওইসব হাসপাতালে করোনা রোগী ভর্তি করা গেলে সেখানে চিকিৎসার ব্যবস্থা করা হলে খুলনা করোনা হাসপাতালের উপর চাপ কমবে বলে জানান তিনি। তবে খুলনাবাসীর জন্য খবর দিয়েছে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। তিনি জানিয়েছেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে পিসিআর ল্যাব রয়েছে, সেটি চালু করার ব্যবস্থা করা হচ্ছে। সেটি চালু হলে প্রতিদিন খুলনায় 500 জন করোনা রোগী করোনার নমুনা পরীক্ষা করা সম্ভব হবে বলে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। আতিয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি নিজেও সাবধানে থাকবেন।
আমরা পরবর্তীতে আরও খবরের জন্য আপনার সাথে যোগাযোগ করব। দর্শক, খুলনা থেকে আমাদের সহকর্মী আতিয়ার পারভেজ জানাচ্ছিলেন সেখানকার করোনা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। এদিকে কোভ্যাক্সের আওতায় 10,08,000 অ্যাস্ট্রাজেনেকার টিকা পাবে বাংলাদেশ, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। টেলিফোনে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। আমাদের অ্যাম্বাসেডর সাহেব জানিয়েছেন যে 1,800,000 অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন দেবে আন্ডার কোভ্যাক্স, এন্ড উই ওয়েলকাম ইট। এটা অ্যালোকেট হয়েছে, এখন লজিস্টিকের উপর নির্ভর করবে, ওইটা যারা আনে টানে তাদের বলতে হবে। অন্যদিকে সাতক্ষীরায় লকডাউন বাস্তবায়নে প্রশাসনের কার্যকর নজরদারির ঘাটতির অভিযোগ করেছেন অনেকেই। প্রথম দিকে আক্রান্তদের বাড়িঘর লকডাউন করা হলেও এখন আর তা করা হয় না। ক্ষেত্রবিশেষে নিয়মনীতি মানছেন না চিকিৎসক, এমনকি নার্সরাও। সচেতন লোকজন বলছে, সংক্রমণের স্পটগুলো চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা না নিলে মিলবে না লকডাউনের সুফল। সীমান্ত জেলা সাতক্ষীরায় লকডাউনের মধ্যেও করোনা সংক্রমণের হার 50% উপরে। করোনার লাগাম টানতে জেলায় দেয়া হয়েছে লকডাউন। স্বাস্থ্যবিধি মানাতে তৎপর প্রশাসন, কিন্তু তাতে গরজ কম সাধারণের। মাস্ক আছে ভাই, ছিল মাস্ক আছে। করোনায় যাদের সংক্রমিত হয়েছে তাদের বাড়িকে লকডাউন করতে হবে, তারাও তো ঘুরে ফিরে বেড়াচ্ছে, সেদিকে সরকার নজর দিচ্ছে। করোনা রোগীকে যে চিকিৎসক বা নার্স বা অন্যান্য অ্যাটেন্ডেন্ট চিকিৎসা দিচ্ছেন, তারাই আবার হার্টের রোগীকে চিকিৎসা দিচ্ছেন একই প্রতিষ্ঠানে। এগুলো সরকারের নজরদারির মধ্যে নেই। বাড়ির মালামাল লাগবে তাই নিতে আসলাম। সরকারি বেসরকারি হাসপাতালে করোনার চিকিৎসা নেওয়া ডাক্তার নার্সরা আবার অন্যদের সেবাও দিচ্ছেন। আমরা মনিটরিং করছি যাতে লকডাউন করা যে বাড়িগুলো তারা যাতে বাইরে বের না হয় এবং তাদের কাছে প্রয়োজনীয় যে খাদ্য সহায়তা সেটার জন্য স্বেচ্ছাসেবক টিম আছে। করোনা চিকিৎসায় নিয়োজিতদের রোস্টার পদ্ধতির মাধ্যমে কোয়ারেন্টিনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন। করোনাতে আমরা যাদের ডিউটি দিব তাদের আমরা কোয়ারেন্টাইনটা করবো, আর জেনারেল হাসপাতাল হিসাবে যারা ট্রিটমেন্ট দিবে তারা কোয়ারেন্টাইনটা পাবে না। তবে এটাও সত্য কথা যে আমাদের আইডিয়াল হবে যে নির্বিশেষে করোনা পজিটিভ নেগেটিভ প্রত্যেকটা হাসপাতালেই কোয়ারেন্টাইন সিস্টেম চালু করা উচিত। লকডাউন বাস্তবায়নে জেলাব্যাপী কাজ করছে পুলিশের একাধিক টিম। জেলা পুলিশ শুরু থেকেই এই লকডাউন কঠোরভাবে বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছে। আমাদের বহু সংখ্যক চেকপোস্ট এবং যাদের অনুমতি নেই বা যাদের বাইরে আসার কথা নয় তাদেরকে বিভিন্নভাবে আটক করা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে, জরিমানা করা হচ্ছে। সবাই সচেতন না হলে এই মহামারী থেকে সহসা মুক্তির লক্ষণ দেখছেন না বিশেষজ্ঞরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে দিনাজপুরের হিলিতে দিন দিন বাড়ছে করোনার সংক্রমণ। 2 সপ্তাহ আগেও কোনো রোগী ছিল না সেখানে, বর্তমানে কমপক্ষে 20 জন করোনায় আক্রান্ত। এর মধ্যে বন্দর সংশ্লিষ্ট পানামা হেলিপোর্টের 8 জন স্টাফ রয়েছেন। এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে হিলিতে করোনা সংক্রমণের হার আরও বাড়বে বলে শঙ্কা সংশ্লিষ্টদের। হিলি প্রতিনিধি মুরাদ ইমাম কবিরের তথ্য, ছবিতে রিপোর্ট। প্রতিদিন বিপুল সংখ্যক ভারতীয় ট্রাক বিভিন্ন পণ্য নিয়ে দিনাজপুরের হিলি স্থলবন্দরে প্রবেশ করে। আমদানি করা এসব পণ্য নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য দেশীয় ট্রাক চালক হেলপারদের আগমন ঘটে এই স্থলবন্দরে। স্বাস্থ্যবিধি মেনে বন্দরের কার্যক্রম পরিচালিত হলেও এসব ট্রাক চালক ও হেলপারদের সংস্পর্শে চলে আসে শ্রমিকরা, ফলে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। ইন্ডিয়ান গাড়ি বা বাংলাদেশের লেবার এবং বাইরে গোডাউনে যেগুলো যাইতেছে কোনোটাই আমরা এটার থেকে আমরা নিরাপদ নয়। আমরা যাতে বন্দরে প্রবেশ করতে লাগলে আমরা অন্তত অ্যান্টিজেন টেস্ট যেন আমরা ফ্রিভাবে আমরা যেন সরকারিভাবে আমরা করাইতে পারি। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে 10 দিনের ব্যবধানে হিলিতে 18 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রয়েছেন বন্দরের 8 জন স্টাফ। আমাদের স্থানীয় ড্রাইভার এবং ইন্ডিয়ান যে ড্রাইভার আছে তাদের মধ্যে যেন একটা দূরত্ব বজায় থাকে, তারা যেন একে অপরের সংস্পর্শে না আসতে পারে, সেই ব্যাপারটি আমরা এখন পর্যন্ত দেখছি। এটা হিলির জন্য উদ্বেগজনক বলে মনে করেন স্থানীয় পৌর মেয়র। আমাদের যে স্বাস্থ্যবিধি থেকে শুরু করে কোনো কিছুই সেভাবে মানার চেষ্টা করছে না, বিধায় আমার কাছে মনে হচ্ছে আসলেই আমরা অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে এখন রয়েছি। সীমান্তবর্তী হিলির সার্বিক পরিস্থিতি উচ্চ পর্যায়ে তুলে ধরা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে আলম। সিএনএফ অ্যাসোসিয়েশন এবং সর্বোপরি আমাদের জনপ্রতিনিধি, আমাদের উপজেলা পরিষদ চেয়ারম্যান, মেয়র মহোদয় সকলের সমন্বয়ে আমরা কিন্তু একটা টিম ওয়ার্ক সেখানে নিয়মিত করছি, মনিটরিং করছি। সংক্রমণের হাত থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক ব্যবহারের কোনো বিকল্প নেই বলে জানান স্থানীয় স্বাস্থ্য বিভাগ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
অন্যদিকে মেহেরপুরের সীমান্তে একসঙ্গে কৃষিকাজ করছেন দুদেশের কৃষকরা। এতে করোনার ভারতীয় ধরন ছড়িয়ে পড়ার শঙ্কায় স্থানীয়রা। বিজিবির কঠোর নজরদারি চান বিশেষজ্ঞরা। মেহেরপুরের ওপারে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চাপড়া, তেহট্ট, কৃষ্ণনগর, নবীনগর গ্রাম। এপারে মেহেরপুরের মুজিবনগর, বুড়িপোতা, ইসাখালী, রুদ্রনগর, কাজীপুর সহ 12টি গ্রাম। বাংলাদেশ অভ্যন্তরে ভারতীয়দের জমি থাকায় প্রতিদিন কৃষিকাজের জন্য বাংলাদেশে ঢোকে দেশটির নাগরিকরা। কাঁটাতারের প্রধান ফটকে বিএসএফ এর কাছে পরিচয়পত্র জমা দিয়ে এদেশে আসেন তারা। ভোর 6টায় এনআইডি কার্ড জমা দিয়ে প্রতিদিন শত শত ভারতীয় কৃষক কাজ শেষে বিকালে আবার ফিরে যায়। করোনার এই সময়েও স্বাস্থ্যবিধি না মেনে অবাধে মেলামেশা করছেন তারা। ভারতের নাগরিক আর বাংলাদেশের নাগরিক একসাথে আমরা একই জায়গায় চাষবাস একসাথেই করি। দুই দেশের লোক তো একই জায়গায় জমি একসাথে তো আবাদ করে, একসাথে সবকিছুই মিলামেশা হয়। খাওয়া দাওয়া ওদের খাওয়া ওরা খায়, আমাদের খাওয়া আমরা খাই। একসাথে এক জায়গায় সামাতে বসে আমরা গল্প গুজব করেও আমরা খাই। একসাথে বসে একসাথে গল্প করে একটা বন্ধুসুলভ আচরণ, কিন্তু এই বন্ধুসুলভ আচরণই আমাদের আতঙ্ক। বিশেষজ্ঞদের আশঙ্কা, এ অবস্থা চলতে থাকলে সীমান্তবর্তী গ্রামগুলোতে বড় ক্ষতি হয়ে যাবে। কন্ট্যাক্টে কিন্তু আসতেছে এবং এই কন্ট্যাক্টে আসার প্রেক্ষাপটে কিন্তু আমাদের মেহেরপুর আস্তে আস্তে যেটা গ্রিন জোন ছিল সেটা কিন্তু আস্তে আস্তে ইয়েলো হয়ে এখন রেডের দিকে যাচ্ছে। সীমান্তে দুদেশের কৃষকের মেলামেশায় ভারতীয় ধরন সংক্রমণের বড় আতঙ্কের কারণ। এই বিষয়ে সার্বক্ষণিকভাবে স্বাস্থ্য বিভাগের সাথে প্রশাসনের যোগাযোগ হচ্ছে এবং এইগুলো যেন না হয় সেই বিষয়ে প্রশাসনও কিন্তু তৎপর আছে এবং তারা সেই আলোকেই কাজ করে যাচ্ছে। করোনায় আক্রান্তদের সাথে ভারতীয়দের সংস্পর্শ আছে কিনা তা জানার চেষ্টা করছে জেলা প্রশাসন। যেখানেই বেশি সেখানে আমরা লকডাউনের মতো করার চেষ্টা করতেছি, ওই বাড়িটাকে একটু আইডেন্টিফাই করা, হ্যাঁ ওই পাড়াটাকে আইডেন্টিফাই করা। এই আর বিজিবি তো রেগুলার টহলই থাকে, ওদেরকে আরেকটু সতর্ক করে আরেকটু যাতে বেশি পরিমাণ সতর্ক থাকে সেটা বলা হয়েছে। সীমান্তে বাড়ানো হয়েছে বিজিবির টহলও। কেউ যদি কোনো প্রকারের ইনফরমেশন পান সেক্ষেত্রে বিজিবিকেও জানাতে পারে, পুলিশকেও জানাতে পারে। যারা শেল্টার দিচ্ছে এরকম কোনো ইনফরমেশন যদি থাকে তাদের মাধ্যমেও, অথবা যারা দালাল শ্রেণী আছে তাদেরকে খুঁজে বের করার। করোনার ভয়াবহতা ঠেকাতে সীমান্তে দুদেশের কৃষকের মেলামেশা ও বন্ধের দাবি বিশেষজ্ঞদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়া পোস্ট কোভিড জটিলতা থেকে কিছুটা মুক্তি পেলেও তার হার্ট ও কিডনির অবস্থা নিয়ে চিকিৎসকরা উদ্বিগ্ন। শুক্রবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, চিকিৎসকরা বলছেন বেগম জিয়ার উন্নত চিকিৎসা দরকার, যা এদেশে সম্ভব নয়। মির্জা ফখরুল বলেন, নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে যা কিছু হয়েছে তা সরকারের পরিকল্পিত। এ নিয়ে বিএনপি একটি কথাও না বললেও দলের নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তিনি আবারও রিমান্ডে নেওয়ার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নিপুণ রায়ের মুক্তি দাবি করেন। পাশাপাশি আসলাম চৌধুরী সহ দলের নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে মুক্তি দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশ চলছে জয়েন্ট ভেঞ্চারে, লড়াই সংগ্রাম করেই এ থেকে মুক্তি পেতে হবে। সরকারের অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদ জানাতে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। বিএনপি আন্দোলনের নামে আবার সন্ত্রাস নৈরাজ্যের পথে গেলে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে সকালে সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, সরকার পরিবর্তনের জন্য বিএনপিকে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, ক্ষমতায় থাকার সুযোগ না পেয়ে বিএনপি ১/১১ সরকারকে ক্ষমতায় এনেছিল। অপর এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলমান উন্নয়ন সহ্য করতে পারছে না তথাকথিত সুশীল ও বিএনপি। এবার দালাল নয়, স্বামীর মাধ্যমেই ভারতে পাচারের শিকার তার স্ত্রী। মাত্র 40,000 টাকায় তাকে দালালদের কাছে বিক্রি করে দেয় স্বামী জাহিদুল হক রনি। নার্সিং পেশায় কাজের কথা বলে পাচার করা হয় তাকে। ভারতের নানা জায়গায় ৭৭ দিন অমানবিক নির্যাতন সহ্য করে দেশে ফেরা এই গৃহবধূর কষ্টের কথা জানাচ্ছেন জিয়া খান। টিকটক বা দালালের খপ্পর নয়, নিজের স্বামীর হাতে ভারতে পাচার হয়েছিলেন এই গৃহবধূ। জানান, বছর দুয়েক আগে মোবাইলের রং নাম্বারে পরিচয় হয় জাহিদুল হক রনির সাথে। এরপর বিয়ে।
হাজারো কষ্ট ও নির্যাতনও ছেড়ে যাননি স্বামীকে। হঠাৎ করে ওর মুডটা চেঞ্জ হয়ে যায়, আমার সাথে অত্যাচার করা শুরু করে এবং খুব বকাবাধ্য দেয় যে আগে কাজ করে খাইতে এখনও কাজ করে খাইতে হবে। এমন কি হয়ে গেছে যে তোরা আমার কাজ করে খাওয়ামো। তো ও কাজ করতো না, আমাকে ঘর ভাড়াও দিত না, বাজার সদাও দিত না, আমার অনেক কষ্ট হয়ে দিন যেত। স্বামী নামের প্রতারকটির মূল উদ্দেশ্য তখনও বুঝতে পারেননি এই ভুক্তভোগী। ভারতের নার্সিং পেশায় কাজের কথা বলে গৃহবধূকে প্রথমে নেওয়া হয় হাতিরঝিল নদী নামে এক মেয়ের কাছে, তারপর সাতক্ষীরা দিয়ে অবৈধভাবে সীমান্ত পাড়ি। পাচারের এক একটি ধাপ টের পেয়েছেন খুব দেরিতে। আরও 3টা মহিলা ছিল আর আমরা 3 জন। আমাদের নিয়ে একটা বর্ডারের এক সাইডে একটা বাসায় রেখে দেয়। তারপর যখন ভোরের আজান যায় 4টা না 5টা বাজে, তখন আমরা আবার একটু হাঁটি। আমরা বর্ডার পার হয়ে যাই। পার হয়ে ইন্ডিয়ার মধ্যে যাওয়ার সাথে সাথে আরও 2টা ছেলে আসে। আসার পর আমাদের রিসিভ করে কলকাতায় যেয়ে পৌঁছানোর পরে তারপর আমাদের আধার কার্ড আর ওই ফ্লাইটের টিকিট দিয়ে দেয়। চেন্নাইতে নামার পরে আমাদের একটা আলাদা রুমে রাখে আমাকে। তখনও স্বামীর সাথে কথা বলার মিনতি ছিল তার। সব পরিষ্কার হতে আরও সময় লাগে তার। ছেলেরা আমি যখন মারে তখন আমি বলছি যে আমার এখানে আটকে রাখার মানে কি, তো আমার হাজব্যান্ডের সাথে কথা বলতে দেন না। তোর হাজব্যান্ডের সাথে কি কথা বলবি, তোর হাজব্যান্ড তো 40,000 টাকা নিয়ে তোর বেচা দিচ্ছে, এখানে তোর কথা বলার কোনো নেই, পজিটিভ নাই। পরে আমি অনেক চিল্লাচিল্লি করছি, তো আমি বলছি আমার হাজব্যান্ডের 40,000 টাকা নিয়ে বেচা দিছে, আমার তো 40,000 বেতনই, বেচা দিব কিভাবে? বেতনের আগে কেউ টাকা দেয় কাজ করা ছাড়া? তোর হাজব্যান্ডের তো দিয়ে দিছি। সাথে থাকা অন্য নারীদেরও পাচার করা হয় চাকরির প্রলোভনে, বাধ্য করা হয় অনৈতিক কাজে। চুল টুল ধইরা অনেকভাবে অত্যাচার করে আমাকে। অত্যাচার করার পরে ভিডিও করে বলে যে তুই যদি এখন কাজ না করস তাহলে এই ভিডিও তোর ফ্যামিলির সবাইরে দিয়ে দিব এবং ইন্টারন্যাশনাল নেটে ছেড়া দিব, জানি তোর মনে কর সমস্যা হইব অনেক, তখন তুই মুখও দেখাইতে পারবি না। আমার মতো যে কয়জনই গেছে হসপিটালের জব, পার্লারের জব, মেসেঞ্জার জব, এইভাবে ডেলিভারি শিপমেন্ট, এরকম আর কি, সেলসম্যানের, এগুলো বইলা নিত। বন্দিদশা থেকে পালিয়ে চেন্নাই থেকে কলকাতা হয়ে বাংলাদেশে ফেরেন এই গৃহবধূ। এখনও তার স্বামী নরপশু জাহিদুল হক রনি ও নদীকে ধরতে পারেনি পুলিশ। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রামে মাদক উদ্ধারে গিয়ে মাইক্রোবাস চাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার সকালে নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কাজী সালাউদ্দিন চান্দগাঁও থানায় এসআই হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পুলিশ জানায় মাদক রয়েছে এমন সংবাদে মাইক্রোবাসটিকে থামাতে সিগন্যাল দেয় সালাউদ্দিন, কিন্তু চালক না থামিয়ে ওই পুলিশ সদস্যের ওপর দিয়েই চালিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাইক্রোবাসটি জব্দ করলেও চালক ও এর যাত্রীরা পলাতক রয়েছে। উদ্ধার করা হয়েছে 730 লিটার চোলাই মদ। এদিকে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে চট্টগ্রামের বাকুলিয়ায় 2 গ্রুপের সংঘর্ষে 4 জন গুলিবিদ্ধ হয়েছে, আহত অন্তত 10 জন। শুক্রবার দুপুরে কালামিয়া বাজারে এ ঘটনা হয়। গুলিবিদ্ধ 4 জন আশঙ্কামুক্ত। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানায় কবরস্থানের জমি নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে জুমার নামাজের আগে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে এলোপাথারি গুলিতে আহত হন 4 জন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সাভারের ভাকুরতায় অজ্ঞাত 2 যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে হারুলিয়ার একটি বিল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতদের বয়স 21 থেকে 23 বছরের মধ্যে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায় একটি ক্ষেতের 20 গজের মধ্যে 2 জনের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দেয় তারা। তবে কে বা কারা কি কারণে তাদের হত্যা করেছে তা জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা হয়েছে। টাঙ্গাইলের গোপালপুরে বৈরান নদীর ওপরে ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার সকালে পৌর এলাকার কোনাবাড়িতে ব্রিজটি ভেঙে যায়, তবে এতে কোনো ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। টানা 2 দিনের বৃষ্টিতে ব্রিজের 2টি পিলার সহ ব্রিজের এক পাশ ভেঙে পড়ে। অনেক আগেই ব্রিজটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল, তারপরও সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। শিগগিরই ব্রিজটি সংস্কার করা হবে বলেও জানান গোপালপুর পৌর মেয়র রকিবুল হক সানা। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার কারামুক্ত দিবস পালন হয়েছে চট্টগ্রামে। নগরীর আন্দকিল্লায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মসলিম উদ্দিন চৌধুরী।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতে প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় 50 শিশু। রাজবাড়ী চন্দনী ইউনিয়নের ঘোর পালনে করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় অংশ হিসাবে পুনর্খনন করা জলাশয়ে মাছের পোনা ছাড়া হয়েছে, সাথে মৎস্য ও খাদ্য বিতরণ করা হয়েছে। এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রকল্প পরিচালক মোহাম্মদ আলিমুজ্জামান চৌধুরী। ময়মনসিংহে সিটি কর্পোরেশনের বর্ধিত হোল্ডিং ট্যাক্স কমিয়ে আনা সহ 10 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে জন উদ্যোগ। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম চুন্নু সহ অন্যরা। এদিকে ময়মনসিংহে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুতথ্য প্রতিরোধে সাংবাদিক কর্মশালা হয়েছে। নগরীর এক কমিউনিটি সেন্টারে এই কর্মশালায় বক্তব্য রাখেন আইইডির সমন্বয়ক জ্যোতি চক্রবর্তী সহ অন্যরা। কর্মশালায় অংশ নেন প্রায় 25 সাংবাদিক। সুরাইয়া রহমান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দেশে করোনায় আরও 43 জনের মৃত্যু, ঠাঁই নেই খুলনা ও রাজশাহী মেডিকেলে। জাতিসংঘের 10 লাখ টিকা পাওয়ার সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী। সীমান্তবর্তী সাতক্ষীরা ও দিনাজপুরে বাড়ছে করোনা সংক্রমণ, মেহেরপুরে প্রতিদিন আসা ভারতীয় কৃষকদের মাধ্যমে ভয়াবহ ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়ানোর শঙ্কা। আন্দোলনেই আসবে মুক্তি, বলেছেন বিএনপি নেতারা। আবার সন্ত্রাস নৈরাজ্য করলে কঠোর জবাবের হুঁশিয়ারি আওয়ামী লীগের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।